আমি সংবিধানের লক্ষণ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা ছাড়াও সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শপথ নেয়ার পর সিইসি সহ 5 কমিশনার নতুন কর্মস্থলে যান। সেখানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। পরে প্রথম সংবাদ সম্মেলনে হাজির হয়ে সিইসি কেএম নুরুল হুদা বলেন, সংবিধান ও দেশের আইন কানুন মেনে কাজ করবেন তিনি। এজন্য সবার সহযোগিতাও চান তিনি। আমরা সংবিধান এবং সংবিধানের অধীনে প্রণীত আইন কানুন বিধি বিধানের ভিত্তিতে দায়িত্ব পালনে অটল এবং আপোষহীন থাকব। আমাদের চ্যালেঞ্জ তো একটাই, এ দেশের জন্য সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, সেই ব্যাপারে কাজ করা, পরিকল্পনা করা। সরকার বা অন্য কারো চাপের কাছে নতি স্বীকার না করার অঙ্গীকার করেন সিইসি। জানান, সব দলের আস্থা অর্জনই তার লক্ষ্য। সরকার যেন প্রভাব বিস্তার না করা, কিন্তু বললেনই প্রভাব বিস্তার করার সুযোগ নেই। আমরা সাংবিধানিক দায়িত্ব পালন করি, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব এবং কারো কাছে কখনো কোনো প্রভাব বিস্তারে আমরা প্রভাবিত হব না। আর রাজনৈতিক দল বিএনপি হিসেবে কথা নয়, কথা হলে সকল রাজনৈতিক দলকে আস্থায় আনা, বিএনপি সহ আওয়ামী লীগ, অন্যান্য যত বড় বড় রাজনৈতিক ছোট বড় সব রাজনৈতিক দলকে আস্থা আনার জন্য আমরা কাজ করে যাব। আস্থার অবস্থান অবশ্যই আমরা সৃষ্টি করতে পারবো, আত্মবিশ্বাস আমাদের আছে। সরকারি দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই জানিয়ে নতুন সিইসি আবারও দাবি করেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আজকে শপথ নেওয়ার পর থেকে যে শপথ নিয়েছি, নিরপেক্ষতার সাথে কাজ করার দায়িত্ব গ্রহণ করেছি, সেভাবে আমি দায়িত্ব পালন করব। নাজিব ফরাজি, আরটিভি, ঢাকা। পদ্মা সেতুতে দুর্নীতির মিথ্যা অভিযোগের ব্যাখ্যা না দিলে আগামীতে কোনো প্রকল্পে বিশ্বব্যাংকের অনুদান নেওয়া হবে কিনা তা ভেবে দেখবে বাংলাদেশ, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে তাদের অধীনে আগামী সব নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন 14 দলের মুখপাত্র। রিপোর্ট করছেন এহতেরামুল হক। হাজারীবাগের ট্যানারি শিল্পের স্থানান্তর, পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন শীর্ষক সেমিনার আয়োজন করে আওয়ামী লীগ। আলোচনায় অংশ নিয়ে ওবায়দুল কাদের আশা করেন, জনস্বার্থে অচিরেই ট্যানারি শিল্পের স্থানান্তর হবে। প্রকৃতির উপর মানুষ ধ্বংসযজ্ঞ চালিয়েছে অনাদিকাল থেকে, এখন প্রকৃতির প্রতিশোধ শুরু হয়ে গেছে। সন্দেহের বশবর্তী হয়ে কেন মিথ্যা অপবাদ দিল, বিশ্বব্যাংকের কাছে তার জবাব চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি জবাব চাই, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন হেয় করা হলো, আমরা তার জবাব চাই। এই জবাব সদুত্তর যদি না পাই, তাহলে আমাদের কোনো প্রকল্পে ভবিষ্যতে বিশ্বব্যাংকের ফান্ড আসবে কি আসবে না, সেটা আমাদেরকে গভীরভাবে ভেবে দেখতে হবে। দেশের পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। আমি আপনাদের সহযোগিতা পেলে জননেত্রী শেখ হাসিনার দুইটি ভালো কাজ করে আমি আমার দায়িত্ব পালন করতে চাই, সেক্ষেত্রে সবার সহযোগিতা চাই। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে 14 দলের সভা শেষে পদ্মা সেতুর ষড়যন্ত্রের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। টাকা দিয়ে টাকা প্রত্যাহার করে নিয়েছিল, এই জন্য তীব্র নিন্দা করে 14 দল। এই যে কয়েকটি বছর পদ্মা সেতুর কাজ বন্ধ হয়েছিল, যে দল বিশ্বব্যাংকের অংশীদার, স্বাভাবিকভাবেই আমরা ক্ষতিপূরণ দাবি করি। সে $1 বিলিয়ন আমাদেরকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। এদিকে 21শে গ্রন্থমেলায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের বইয়ের মোড়ক উন্মোচন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। খালেদা জিয়াকে সাজা দিলে এদেশে কোনো নির্বাচনই হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, আওয়ামী লীগের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, আর এজন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন জাতীয় ঐক্য। আর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে যা যা করা দরকার বিএনপি তাই করবে। তামজিদ রনির রিপোর্ট।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির একাদশ জাতীয় সংসদ বিষয়ে আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনে বিএনপির জয় ঠেকাতে নিজেদের ইচ্ছামতো নির্বাচন কমিশন গঠন ছাড়াও খালেদা জিয়াকে জেলে পাঠানোর পরিকল্পনা করছে সরকার। খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে যদি জেলে পাঠানো হয় তাহলে এই দেশে নির্বাচন হবে না। আওয়ামী লীগ আজকে একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং রাজনৈতিক জোটগুলোকে ধ্বংস করে দিতে যাচ্ছে। নির্বাচনের আগে নির্দলীয় সরকারের দাবি বাস্তবায়নে জাতীয় ঐক্যের ডাক দেন তিনি। জন্য আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন চাই। তবে সেই নির্বাচনটা কি আওয়ামী লীগ যে নীল নকশা তৈরি করেছে সেই নীল নকশার মধ্যে দিয়ে নির্বাচন হবে? সেই নির্বাচন তো কখনোই সুষ্ঠু নিরপেক্ষ হবে না। এগুলো বাদ দিয়ে আসুন দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিকা রাখুন। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকুন, ডেকে আলোচনা করে সামনে নির্বাচন যেন সকলে অংশগ্রহণ করতে পারে সেরকম একটা ব্যবস্থা নিন। এদিকে দুপুরে দলের নয়াপল্টন কার্যালয়ে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 5 জানুয়ারির মতো এদেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে নয়। আগামী নির্বাচন হবে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত, যেখানে ভোটাররা যাবে, ভোটাররা আতঙ্কে বাড়িতে থাকবে, সেই নির্বাচন হবে না। তামজিদ রনি, RTV, ঢাকা। 2014 সালে বিএনপি জামায়াতের আগুন ও বোমা হামলার শিকার স্কুল শিক্ষার্থী অনিক ও হৃদয় সহ ক্ষতিগ্রস্ত 7 জনের হাতে অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনদের উপস্থিতিতে চেকগুলো তুলে দেন তিনি। এ সময় তাদের লেখাপড়া ও চিকিৎসার খোঁজ খবর নেওয়া সহ এই বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান স্বজনরা। পঁচিশ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে গ্রহণ করা যেতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদে বক্তব্য দানকালে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালানোর জন্য পাকিস্তান ক্ষমা না আছে, বাংলাদেশের উপর এর দায় চাপানোর চেষ্টা দুঃখজনক। ফারুক খানের রিপোর্ট। বিকেল 4:45টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। এরপরই অনির্ধারিত আলোচনায় অংশ নেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি 25শে মার্চকে এদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বর্ণনা করেন। এরপরই প্রধানমন্ত্রী এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আমাদেরকে এটা উদ্যোগ নিতে হবে যে 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে আমাদের গ্রহণ করতে হবে, এবং এর জন্য আমি মনে করি একটা যথাযথভাবে প্রস্তাব আমরা পার্লামেন্টে আনতে পারি। আর সেই সাথে সাথে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছেও সমস্ত তথ্য দিয়ে আমরা এটা প্রচার করব এবং দাবি জানাবো যাতে করে এই 25 মার্চ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা হয়। এ সময় প্রধানমন্ত্রী 1971 নিয়ে পাকিস্তানের নেতিবাচক প্রচারণার নিন্দা জানিয়ে দেশটির ভূমিকার সমালোচনা করেন। আজকে তারা এই গণহত্যাকে এখন চাপাতে যাচ্ছে মুক্তি বাহিনীর উপর। এটা কোনোদিনই গ্রহণযোগ্য না, এবং পাকিস্তান যে অপরাধ করেছে গণহত্যা চালিয়ে, তার জন্য তাদেরকে বারবার বলা হয়েছে যে তোমরা মাপ চাও। তারা মাপ তো চায়নি, উল্টো এখন তাদের অপকর্মের দায়ভার আমাদের মুক্তি বাহিনীর উপর তুলে দেয়। এটা বাংলাদেশের জন্য কোনোদিন গ্রহণযোগ্য না, এটা আমরা কখনো মানি না। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্নতলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বক্তব্য বলে যে 30 লক্ষ শহীদ হয় নাই, তো কত হয়েছিল সেটা নিয়ে সে প্রশ্ন তোলে, যে কথাটা প্রত্যেকটা মানুষ যেখানে এটা স্বীকার করে নিয়েছে। আর সেইখানে সেই বিএনপি নেত্রী খালেদা জিয়া গণহত্যা হয়েছে এটা নিয়ে প্রশ্ন তুলেছে, এবং সেই প্রশ্ন তুলেই কিন্তু মনে হয় যেন সেই বিদেশি প্রভুদের সুযোগ করে দেওয়া, এটাই বোধহয়
তার ইচ্ছা ছিল। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এখনো সেই বিদেশি প্রভুদের তোষামোদি খোসামোদি করে যাচ্ছে। ফারুক খান, RTV, ঢাকা। পরিবেশের ক্ষতি বন্ধে প্লাস্টিক কারখানাগুলোতে বাধ্যতামূলকভাবে বর্জ্য শোধনাগার স্থাপনের নির্দেশ দিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 12তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ খাতকে এগিয়ে নিতে সরকারি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। এ সময় পাট ও প্লাস্টিক শিল্পকে সমানভাবে এগিয়ে নিতে দ্রুত প্যাকেজিং আইন প্রণয়নের দাবি জানান মেলার আয়োজক BPGME এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। রিপোর্ট জাহিদ রহমানের। BPGME ও তাইওয়ানের চানচাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের উদ্যোগে 4 দিনের এই যৌথ আয়োজনে 13টি দেশের প্রায় 300 প্লাস্টিক পণ্য, প্যাকেজিং, প্রিন্টিং সামগ্রী, যন্ত্রপাতি ও প্রযুক্তি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন BPGME এর সভাপতি সম্ভাবনাময় শিল্পটিকে আরও এগিয়ে নিতে সরকারের ইতিবাচক মনোভাব আশা করেন। প্যাকেজিং অ্যাক্ট খুবই দরকার, কারণ এটার জন্য অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে আমাদের। অনেক সময় দেখা যায় পাটের সাথে আমাদেরকে প্রতিযোগিতা দাঁড় করিয়ে দিচ্ছেন, কাগজের সাথে দাঁড় করিয়ে দিচ্ছেন, পরিবেশের নামে আমাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছেন, অথচ সারা পৃথিবীতে কিন্তু প্যাকেজিং অ্যাক্ট আছে। কোন প্রোডাক্ট কিসে প্যাকেট হবে এটা কিন্তু প্যাকেজিং অ্যাক্টে বলে দিবে। সংগঠনের সভাপতির কথার সূত্র ধরে অর্থ প্রতিমন্ত্রী প্লাস্টিক শিল্পের উন্নয়নে সব জটিলতা নিরসনের আশ্বাস দেন। আবেগ ঠিকই আছে, কিন্তু কাজে লাগাতে হবে, ভ্যারাইটি তৈরি করে তার জন্য রুম বাইর করতে হবে। আমার ধারণা পাট এবং প্লাস্টিক দুটোই সমান চালে অবদান রাখতে পারবে, এবং যদি কোথাও কোনো কিছু থাকে আমাদের সরকার সেটাও হাত দিবে। 2018 সালে জুন মাসের মধ্যে মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্লাস্টিক শিল্পনগরীর কাজ শেষ হলে নতুন ধারা উন্মুক্ত হবে বলে আশা করেন শিল্পমন্ত্রী। যেসব প্লাস্টিক কারখানা পরিবেশ দূষণকারী বর্জ্য উৎপাদিত হয় সেগুলিতে বাধ্যতামূলকভাবে বর্জ্য শোধনাগার ETP স্থাপন করতে হবে। এই ব্যাপারে আমাদের সরকার কোনো ধরনের ছাড় দেবে না। আপনারা পরিবেশ বান্ধব শিল্প স্থাপনে এগিয়ে আসুন। আমাদের সরকার আমাদেরকে সম্ভব সব ধরনের নীতি সহায়তা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে। পরে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। উদ্বোধন শেষে মেলায় অংশ নেওয়া বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্যাভিলিয়ন সহ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। ফের ঘুরে দাঁড়াচ্ছে 2011 সালে ধসের শিকার হওয়া পুঁজিবাজার। এজন্য নিয়ন্ত্রক সংস্থা BSECর নেয়া নানা সংস্কার উদ্যোগ ব্যাংক আমানতের কম সুদ ও বাজারে পুরনো বিনিয়োগকারীদের ফিরে আসাকে কারণ হিসেবে দেখছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। তবে গুজবে কান না দিয়ে জেনে শুনে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তারা। সেলিম মালিকের রিপোর্ট, ছবি তুলেছেন আহমেদ ইমন। নতুন বছরের প্রথম 15 কর্মদিবসের পর থেকে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের পুঁজিবাজার। এতে গেল এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ে প্রায় 1000 পয়েন্ট, যা গত 6 বছরের যে কোনো সময়ের চেয়ে বেশি। বিষয়টিকে বাজার ও বিনিয়োগকারী উভয়ের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। সুদের হারটা কমছে, এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর স্টক মার্কেট। যারা এতদিন মার্জিনে ছিল, মানে যাওয়া আসা করতো কিন্তু কোনো রকম নতুন মানি ইনফিউজ করতো না, তারাও কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনেক রিফর্মস করেছে, বাংলাদেশ সরকার ফাইন্যান্স মিনিস্ট্রি অনেক রিফর্মস করেছে, সেটার একটা প্রভাব পড়েছে। তার সাথে যে পজিটিভ জিনিসগুলো হয়েছে, যে দেশের অর্থনীতি যে পর্যায়ে আছে সেই তুলনায় কিন্তু পুঁজিবাজার অনেক নিচে পড়েছিল। তবে কয়েকদিন যেতে না যেতেই ফের সূচকের নিম্নভাব সংখ্যায় ফেলে বিনিয়োগকারীদের। এর কারণ হিসেবে 29 জানুয়ারি মুদ্রানীতি ঘোষণার সময় পুঁজিবাজারে নজরদারি করা হবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এমন মন্তব্যকে দায়ী করেন বিশেষজ্ঞরা। গ্রাহকদের নেওয়া বিভিন্ন ঋণ যাতে সঠিক খাতে যথাযথ ব্যবহার না হয়ে অস্বাভাবিক লাভের আশায় মূলধন বাজারে বিনিয়োগের অপব্যবহার না করা হয় সে বিষয়ে নজরদারি জোরদার করতে হবে। উনি যেটা বলেছেন কথা সঠিক, কিন্তু পুঁজিবাজারটা যখন স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে তখন এই কথাটা বলাটা আমার মনে হয় প্রয়োজন ছিল না। তারা বলছেন বিনিয়োগকারীদের অনাস্থার জায়গায় পরিণত হওয়া পুঁজিবাজারে ফের নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমন যে কোনো মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীলদের আরও সচেতন হতে হবে। গভর্নর সাহেবের গণ্ডি হচ্ছে সমস্ত ব্যাংকগুলোকে রেগুলেট করা, নট দি শেয়ার মার্কেট রেগুলেট করার জন্য না। উনি যদি বলতেই হতো তো সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে বলা উচিত ছিল। পাশাপাশি হুজুগে না মেতে বিনিয়োগ করার আগে
বাজারের গতিধারা সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে নেওয়ার পরামর্শ দিলেন তারা। রাতারাতি ধনী হওয়ার চিন্তাভাবনা না করে, অর্থাৎ গ্যাম্বলিংয়ে না যেয়ে স্বাভাবিক বিনিয়োগে থাকাটাই আমি মনে করি ভালো। নতুন যারা আসে তারা কিছু শিখে আসবে। ট্রান্সপারেন্ট মার্কেট এবং যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি অ্যালার্ট থাকে, তাহলে বিনিয়োগকারীরা দ্বিতীয়বার বা কিছু টাকা আর নাই সেটা যেন তারা না করে। পুঁজিবাজারকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে আরও নতুন নতুন সহায়ক কর্মসূচি নিয়ে সরকারকে এগিয়ে আসার পরামর্শ দিলেন বাজার সংশ্লিষ্টরা। যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি অ্যালার্ট থাকে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ। মানুষের মাথাপিছু আয় আর ক্রয় ক্ষমতা বৃদ্ধি যার বড় প্রমাণ, এমনটি বললেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এনএলআই ভবনে কোম্পানির বার্ষিক ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা শীর্ষক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। মোর্শেদ আলম আরও বলেন, বীমা একটি সম্ভাবনাময় খাত হওয়া সত্ত্বেও কেবল 10 থেকে 12% মানুষকে এতে অন্তর্ভুক্ত করা গেছে। ব্যাংকিংয়ের মতো বীমাতে মানুষকে আগ্রহী করতে কর্মীদের আরও তৎপর হওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই যে এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং আমাদের জানেন মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, আমাদের জীবনযাত্রার মান বেড়ে গেছে, আমাদের মাথা পিছু আয় বেড়ে গেছে। হ্যাঁ, তা আমাদের তো আমরা রিচ হচ্ছি, সব দিকে বাড়ছে, তো ইন্স্যুরেন্স বাড়বে না কেন? এটাও বাড়বে। ইন্স্যুরেন্স কোম্পানিকে এমন একটা স্থানে আমি পৌঁছাই দেবো ইনশাল্লাহ, যেটা আপনারা গর্ববোধ করবেন যে আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মতো কোম্পানিতে আপনি চাকরি করেন। ওই জায়গায় ইনশাল্লাহ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে আমাদের আরও এটাকে ঢেলে সাজাইতে হবে।